হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর প্রথম ইনিংস সমাপ্ত হয়েছে, তো সেটার অ্যানালিসিস করব। আমি ভিডিওটা ছোট রাখবো কারণ সবাইকে খেলা দেখতে হবে। বাট তার আগে আমি লক্ষ্মীর পাঁচালীর মতো আবারও বলবো, যারা আমার মুভি রিভিউ চ্যানেলে আছেন এবং ক্রিকেট নিয়ে উৎসাহী, তারা কিন্তু আমার ক্রিকেটের চ্যানেলটা সাবস্ক্রাইব দয়া করে করে দেবেন। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি যদি নিউজিল্যান্ডের প্রথম ইনিংসটাকে ডিসক্রাইব করি, আমি এক কথায় বলবো স্পিন চোক হোল্ড। এই দুটো শব্দ, স্পিন চোক হোল্ড, এই দুটো শব্দ দিয়ে কিন্তু পুরো নিউজিল্যান্ডের প্রথম ইনিংসটাকে ডিসক্রাইব করা যায়। নিউজিল্যান্ড কিন্তু স্টার্ট খুব ভালো করেছিল, রবীন্দ্র প্রথম দিকে কিন্তু ভালোই পেটাচ্ছিল। তারপরে 5 ওভারের পরে বরুণ চক্রবর্তীকে আনার পরে যে ব্রেক থ্রুটা এলো কুলদীপ যাদবের, তারপরে কিন্তু আর ফিরে তাকাতে হয়নি। কেন উইলিয়ামসন আজকে ইম্প্যাক্ট কিছু করতে পারেননি। এবং শেষে গিয়ে কি হচ্ছে, ড্যারেল মিচেলের যে ইনিংসটা, ড্যারেল মিচেল একটা অ্যাঙ্কার ট্রাই প্লে করছিলেন। সমস্যাটা কি হয়ে গেছিল, যেহেতু প্রথম দিকে দুটো তিনটে উইকেট পড়ে গেছিল, তো কাউকে একটা অ্যাঙ্কার টাইপের ব্যাট করতে হয়। এবার এই অ্যাঙ্কার ইনিংসের সমস্যাটা হয়ে যায়, আপনি প্রথম দিকে খুব স্লোলি ব্যাট করছেন, ঠিক আছে, বাট পরবর্তীকালে আপনি যদি সেই রকম এক্সিলারেট না করতে পারেন লাস্টে গিয়ে, তাহলে আপনি বল অনেকটা খেয়ে নেবেন কিন্তু রান হবে না। আজকে কিন্তু ড্যারেল মিচেলের ঠিক তাই হয়েছে, 102 বলে 63, মানে খুবই খুবই স্লো একটা ইনিংস। এবং এই অ্যাপ্রোচটার এই ফান্ডামেন্টাল সমস্যাটা এটাই যে আমি এখন স্টেবিলাইজ করব, আমি এখন জিনিসটাকে ধরে রাখবো, আমি লাস্টের 5-7 ওভার গিয়ে অ্যাটাক করব। এবার সেটা যদি আপনি যদি সেটা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, বাট তা না হলে কিন্তু এই জঘন্য রকমের এই স্ট্রাইক রেটওয়ালা স্কোর কার্ড কিন্তু দেখতে হয়। আমার মনে আছে সৌরভ গাঙ্গুলি এরকম একটা ইনিংস খেলেছিল আমাদের বাংলাদেশের এগেনস্টে 2007 বিশ্বকাপে, যেটা ফেমাস ম্যাচ, যেটাতে ইন্ডিয়া হেরে গেছিল। ওটাতেও সৌরভ গাঙ্গুলি 129 বলে 65 বা এরম কিছু একটা করেছিল। তো এই অ্যাপ্রোচটার ফান্ডামেন্টাল সমস্যা এটা, আপনি যদি পরে অ্যাক্সিলারেট না করতে পারেন, আপনি বলটা খেয়ে নিলেন কিন্তু রানটা করতে পারবেন না। এবং লাস্টে গিয়ে ব্রেসওয়েল খুব ভালো একটা হাফ সেঞ্চুরি করছে, আই থিঙ্ক 40 বলে 53 এরকম কিছুতে শেষ করলো। তো ওভারঅল নিউজিল্যান্ড করেছে 251 রান, যেটা আমি বলবো একটা কম্পিটিটিভ টোটাল। কপিল দেবের একটা ফেমাস কোটেশন আছে, 183-তে যখন ভারত অল আউট হয়ে গেছিল 1983 ওয়ার্ল্ড কাপে, তো তখন কপিল দেব বলেছিলেন ইটস নট আ গুড টোটাল বাট ইটস আ ফাইটিং টোটাল। তো নিউজিল্যান্ডের টোটালটাও আমি বলবো এই পিচে তাই, ইটস আ ফাইটিং টোটাল। বাট স্পিন বোলারদের ভাই আপনাদেরকে প্রশংসা করতে হবে। এবং এই নয় যে এই পিচটায় কিন্তু মারাত্মক যে বল স্পিন হচ্ছিল তা নয়, কিন্তু পিচটা একটু স্লাগিশ ছিল, বাট মারাত্মক কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ নয়। এবং এখানে আমাদের 4জন স্পিনারের কিন্তু ক্রেডিট দিতে হবে, কারণ আপনারা যদি দেখেন স্পিন ফ্রেন্ডলি যখন পিচ হবে, বল ডার্ট হবে, বল ডার্ট হয়ে মানে ব্যাটসম্যানের ব্যাটের এজ পাস্ট হবে, ডার্টিংটা হবে, যেটা আমরা ইন্ডিয়াতে যখন টেস্ট হয় তখন দেখতে পাই যে দ্য বল ইজ ডার্টিং পাস্ট দ্য ব্যাট। এখানে কিন্তু সেটা হচ্ছে না। খুব যে স্পিন আছে তাও নয়, বাট আমাদের 4জন স্পিনার যেভাবে যে লাইন লেন্থে পুরোপুরি, যেটা আমি প্রথমেই বললাম, স্পিন চোক হোল্ড, এবং ওই চোক হোল্ডটার জন্য কোথাও গিয়ে নিউজিল্যান্ড বেরোতেই পারলো না। এবং একটা আমি বলবো না খারাপ টোটাল, একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে এরকম একটা সিচুয়েশনে 250 ইটস স্টিল আ চ্যালেঞ্জিং টোটাল, যেটা কপিল দেবের কোটটা বললামই, বাট এটা কিন্তু কোথাও গিয়ে একটা ডিফারেন্স মেকার। এবং লাস্টে গিয়ে আমাদের আজকে কিন্তু পেস বোলারদের ডে অফ ছিল, দুটো জায়গায় কিন্তু কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে। একটা হচ্ছে পেস বোলিং আমাদের কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে, এটা আমরা গত ম্যাচেও দেখেছিলাম। আর একটা হচ্ছে ফিল্ডিং। আমি আগের ভিডিওটাতেই বলছিলাম যে ইন্ডিয়ার এই আইসিসি টুর্নামেন্টে, এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ফিল্ডিং এর পারফরমেন্স ভালো নয়। এবং আজকে কিন্তু ইন্ডিয়া ফিল্ডিং এ যথেষ্ট পুয়ার করেছে, অনেকগুলো ক্যাচ ড্রপ করেছে, একটা রান আউট চান্স মিস হয়েছে। তো ফিল্ডিংটা কিন্তু কনসার্ন। আজকে গ্লেন ফিলিপস ফিল্ডিংটাকে কোন স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আজকে নিউজিল্যান্ড টিম কি স্ট্যান্ডার্ডে ফিল্ডিং করে। আজকে আপনি এরকম হাফ চান্স গুলোকে আপনি যদি ক্যাচ নিয়ে নেন, যেটা গ্লেন ফিলিপস করে, হি বেসিক্যালি টার্নস আ হাফ চান্স ইনটু আ ক্যাচ। একটা হাফ চান্সকে আপনি উইকেটে কনভার্ট করে দিচ্ছেন একটা গ্লেন ফিলিপসের মতো ফিল্ডার থাকলে, বা পুরো নিউজিল্যান্ড টিমটাই
তো সেটা কিন্তু কোথাও গিয়ে একটা বিশাল বড় ডিফারেন্স মেকার হয়ে যায় এবং এটা কিন্তু ভারত হতাশ করেছে। ভারতের পেস বোলিং মোহাম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া দুজনেরই আজকে অফ ডে বলা যায়। শামি 9 ওভারে 75 রান এবং হার্দিক পান্ডিয়া 3 ওভারে 30 রান দিয়েছেন। তো এই চারজন স্পিনারের যদি ওই স্পিন চোক হোল্ডটা না হতো, স্কোরটা কিন্তু ইজিলি 250-এর বদলে 280, 290 হয়ে যেত। তো আবারও আমি পুরোপুরি আজকের ম্যাচের, যেটা আমি প্রথমেই বললাম, ক্রেডিটটা কিন্তু স্পিনারের। ভারত যদি জেতে, ভারত কিন্তু এই চারজন স্পিনারের দৌলতেই জিতবে। তো জাদেজা 10 ওভারে 30 রান, মানে অসম্ভব একটা ভালো পারফরমেন্স। এবং দেখা যাক কি হয়। 252 কিন্তু ইজি হবে না, ইটস আ চ্যালেঞ্জিং টোটাল। এবং স্পিনার কিন্তু নিউজিল্যান্ডেরও আছে, ব্রেসওয়েল আছে, স্যান্টনার আছে, রবীন্দ্র আছে, আমাদের কেন মামা দরকার হয় 2-4 ওভার করে দেবে। তো স্পিনার কিন্তু নিউজিল্যান্ডেরও আছে, এরকম সেরকম হলে তারাও কিন্তু ওই স্পিন চোক হোল্ড, তারা তো দেখে নিল ইন্ডিয়ার ব্লু প্রিন্টটা কি, তারাও কিন্তু কাইন্ড অফ ওই স্পিন চোক হোল্ডটা করার চেষ্টা করবে। তো দেখা যাক। তাও আমি বলবো ইটস আ ইন্ডিয়াস গেম টু উইন। ইন্ডিয়া মোটামুটি যদি ভালো একটা স্টার্ট নেয় এবং উইকেট হাতে ধরে রাখতে পারে, তাহলেও আমি বলবো কমফোর্টেবলি জিতে যাবে। এবার দেখা যাক, যদি ইনিশিয়ালি উইকেট কিছু পড়ে যায় বা মানে স্পিনাররা কিছু করে দেয় নিউজিল্যান্ডের, তখন দেখা যাক। আমি তাও বলবো ইটস আ ওয়েল ব্যালেন্সড গেম, যেটা ইন্ডিয়া কিন্তু এগিয়েই আছে। এবার এই ম্যাচটা যদি হেরে যায়, ইটস আ ইন্ডিয়াস ম্যাচ টু লুজ, যেটা বললাম, এখন পুরোটা ইন্ডিয়ার হাতে। জিতলেও ইন্ডিয়া জিতবে, হারলেও ইন্ডিয়াই হারবে। তো দেখা যাক। তো আপনাদের কি বক্তব্য জানাবেন। আশা করছি প্রত্যেকেই তো স্পিন মানে বোলিং যারা হয়েছে, যে কোয়ালিটি, সেটা নিয়ে তো প্রশংসা করবেন। ফিল্ডিং নিয়ে আপনাদের কি মতামত, এতগুলো ক্যাচ ড্রপ হয়েছে সেটা নিয়ে বলবেন। আজকে আমাদের পেস বোলাররা কেন ইম্প্যাক্ট তৈরি করতে পারলো না সেটা নিয়ে জানাবেন। এবং অবশ্যই ইন্ডিয়া ব্যাটিং করছে সেকেন্ডে, তো অল দ্য বেস্ট টু টিম ইন্ডিয়া। দেখা যাক আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারি কিনা 2013 পরে। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।